নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন মানিটিস বাংলা। মানিটিস বাংলায় আপনাদেরকে অনেক অনেক বেশি স্বাগত। তো বাজেট ২০২৫ তো হয়ে গেল। তো বাজেট ২০২৫ থেকে আমরা কি পেলাম আর কি পেলাম না সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। ওভারঅল বাজেট আমার কেমন লাগলো এবং বাজেটে কোন জিনিসগুলো একটুখানি হাইলাইট হয়েছে সেগুলো আমরা একটুখানি নিয়ে আলোচনা করে নেব। ওকে? তো বাজেট ২০২৫ শেয়ার মার্কেটের উপরে কি প্রভাব ফেলতে পারে সেগুলো নিয়েও আমরা আলোচনা করে নেব। আমরা প্রথমেই যদি দেখি, আমরা ফার্স্ট অফ অল যদি দেখি যে আমাদের ট্যাক্স স্ল্যাবটা কি হয়েছে। ট্যাক্স স্ল্যাব নিয়ে অনেক হইচই পড়েছে, আপনারাও শুনেছেন এবং সোশ্যাল মিডিয়াও এবং যারা খবর দেখেন তারা প্রত্যেকেই জেনে গেছেন যে ১২ লাখ টাকার উপর মানে ১২ লাখ টাকা অবধি ইনকাম ট্যাক্স ফ্রি হয়েছে। ইয়ারলি ১২ লাখ টাকা যাদের ইনকাম তাদের ইনকাম ট্যাক্স ফ্রি হয়েছে। তবে সেটা কিরকম ভাবে হয়েছে এবং তার পদ্ধতি কি হয়েছে সেটা নিয়ে একটুখানি আলোচনা করব। ফার্স্ট অফ অল আমরা যদি ট্যাক্সের স্ল্যাবটা দেখি তাহলে দেখবো 0 থেকে ৪ লাখ পর্যন্ত মোটামুটি কোনো ট্যাক্স আমাদের পড়ে না। ৪ থেকে ৮ লাখ যাদের ইনকাম তারা ৫% হারে ট্যাক্স দিয়ে থাকে এবং ৮ থেকে ১২ লাখ যাদের ইনকাম তারা ১০ লাখ টাকা ১০% এর মতো ইনকাম ট্যাক্স দিয়ে থাকে এবং প্রায় অ্যাবভ ৪০ লাখ টাকার উপর যাদের ইনকাম তারা ৩০% ট্যাক্সের আওতার মধ্যে পড়ে। এটা নমিনাল মোটামুটি এটা হয়ে আছে। এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি আমরা একটা এক্সাম্পল দেখি, যদি আমরা মনে করি যে কোনো একজনের ইনকাম ১২ লাখ টাকার মধ্যে বা তার প্রতি মাসে ১ লাখ টাকা করে ইনকাম, অর্থাৎ সে বছরে ১২ লাখ টাকা ইনকাম করে, তাহলে তার ক্ষেত্রে এখন কি হবে? সেই অনুযায়ী ট্যাক্সের স্ল্যাব অনুযায়ী 0 থেকে ৪ লাখ টাকা মানে প্রথম সে কোনো তাকে দিতে হবে না, পয়সা দিতে হবে না, কোনো ট্যাক্স পড়ছে না। ৪ থেকে ৮ লাখ টাকার মধ্যে হলে তাকে ৫%, সেই ৪ থেকে ৮ এর মধ্যে তার উপর সে ২০,০০০ টাকা ট্যাক্স দেবে এবং ৮ থেকে ১২ লাখের মধ্যে সে আরো 10% ট্যাক্স মানে ৪০,০০০ টাকা ট্যাক্স দেবে, অর্থাৎ তার টোটাল ট্যাক্স পড়বে ২০ প্লাস ৪০ অর্থাৎ ৬০,০০০ টাকা। ওকে, টোটাল ট্যাক্স পড়ছে তার ৬০,০০০ টাকা। এই ৬০,০০০ টাকার উপরে সরকার এবছর রিবেট দিয়েছে। ওকে, অর্থাৎ ছাড় দিয়েছে। এই ৬০,০০০ টাকাটা অর্থাৎ যে ৬০,০০০ টাকাটা ট্যাক্স পড়ছে ১২ লাখ টাকার মধ্যে ইনকাম যাদের তাদের এই ৬০,০০০ টাকাটা আর দিতে হবে না, এটা বেঁচে গেল বলা যেতে পারে। এটা একটা ভালো দিক বা ভালো প্রসেস বলা যেতে পারে। এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে, তাহলে যাদের ১৩ লাখ টাকা বছরে ইনকাম, যাদের ১৪ লাখ টাকা বছরে ইনকাম, তাদের ক্ষেত্রে কি কোনো ছাড় হলো? হ্যাঁ, নিশ্চয়ই হলো। যদি আমরা একটুখানি ট্যাক্সের স্ল্যাবটা দেখি, সেই স্ল্যাবটা দেখলে আমরা বুঝতে পারবো যে কিভাবে ছাড়টা এলো এবং এই স্ল্যাবটা একটুখানি ছোট মনে হতে পারে আপনাদের কাছে, একটুখানি ভিডিওটা জুম করে নিয়ে দেখবেন। তো আমরা যদি দেখি কারোর যদি ১৩ লাখ টাকা ইনকাম হয় তাহলে তার নরমালি ট্যাক্স পড়ার কথা ১ লাখ টাকা। এখনকার নিয়ম অনুযায়ী তার ট্যাক্স পড়বে ৭৫,০০০ টাকা। তাহলে সে মোটামুটি বছরে ২৫,০০০ টাকা বাঁচাতে পারবে। যদি কারোর ধরুন মাস গেলে ২ লাখ টাকা ইনকাম, অর্থাৎ তার ২৪ লাখ টাকা ইনকাম হচ্ছে বছরে। তো বছরে ২৪ লাখ টাকা বছরে ১২ দুগুণে ২৪ লাখ টাকা ইনকাম হচ্ছে। তাহলে ২৪ লাখ টাকা যদি কারোর ইনকাম হয় তাহলে তাকে ট্যাক্স দিতে হবে ৪,১০,০০০ টাকা। তো ৪,১০,০০০ টাকা আগের নিয়ম অনুযায়ী, এখনকার নতুন স্ল্যাব অনুযায়ী তাকে ট্যাক্স দিতে হবে ৩ লাখ টাকা। অর্থাৎ প্রায় দেখা যাচ্ছে প্রায় ১,১০,০০০ টাকা সে বছরে সেভ করতে পারছে। ওকে, এর ফলে কি হবে? মানুষের হাতে কিছু টাকা আসবে এবং মানুষ খরচা করার জন্য বা খরচের জন্য তৈরি হতে পারে। তবে সবাই যে মার্কেটে খরচ করবে সেটা হয়তো অনেক সময় নাও হতে পারে। তবু নরমালি সরকার এটাই ভেবেছে যে খরচ অর্থাৎ মানুষের হাতে টাকাটা বেশি করে দেওয়া হোক, অর্থাৎ মার্কেটে লিকুইডিটি আনার জন্য এটার ব্যবস্থা করা হয়েছে। আর কি করা হয়েছে? টিডিএস আর টিসিএস এর কিছু ছাড় দেয়া হয়েছে। অর্থাৎ যাদের সেভিংস অ্যাকাউন্টের সুদ বলুন, আপনার ফিক্সড ডিপোজিটের সুদ বলুন, এইসব সুদ হয়ে সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যদি ৫০,০০০ টাকার উপরে হতো তাহলে তার উপরে টিডিএস পড়তো। এখন সেটা ১ লাখ টাকার উপরে গেলে তবে তার উপরে টিডিএস পড়বে। আর সরি, টিসিএস পড়বে। আর টিডিএস এ তো ফার্দার টিডিএস এ তো কিছু ছাড় দেওয়া হয়েছে। যেটা আগে ২,৪০,০০০ টাকার ছিল ছাড়, এখন সেটা ৬ লাখ টাকা পার অ্যানুয়াম মানে প্রতি বছরে তার ছাড় দেওয়া হয়েছে। আর কি ছাড় দেওয়া হয়েছে? যদি কেউ তার পার্সোনাল প্রপার্টির উপরে যদি কেউ পয়সা ইনকাম করতো বা সেখান থেকে যদি তার ইনকাম হতো তাহলে পার্সোনালি প্রপার্টির উপরে ইনকাম, একটা প্রপার্টির উপরেই সে ইনকাম করতে পারতো। এখন সেটা দুটো প্রপার্টির উপরে ইনকাম তার নরমাল ধরা হবে, তার উপরে কোনো রকম কোনো চার্জ পড়বে না। ওকে, এটা একটা ভালো সুবিধা হয়েছে। এইগুলো মোটামুটি গেল ট্যাক্সের ক্ষেত্রে। আশা করছি বুঝতে পেরেছেন। যদি না কেউ বুঝতে পারেন কমেন্টে জানাবেন, আমি আরেকটু ভালো করে পরে বুঝিয়ে দেবো। নরমাল বিষয়, এমন কিছু হয়নি। তবে নেক্সট 1 উইকের মধ্যে নতুন ট্যাক্স স্ল্যাব আসতে চলেছে। ট্যাক্স স্ল্যাব নয় মানে ট্যাক্স পেমেন্ট করা বা ট্যাক্সের পোর্টাল, এগুলো হয়তো অনেকটা সিম্পল হবে। অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে ১ সপ্তাহের মধ্যে আমরা নতুন ট্যাক্সের নিয়ম আনতে চলেছি বা ট্যাক্সের পোর্টাল আনতে চলেছি, যেখানে মানুষ অতি সহজেই খুব ভালোভাবে ট্যাক্সের পেমেন্ট গুলো করতে পারবে, অনেক সুবিধে হবে। দেখা যাক এখন ট্যাক্সের ক্ষেত্রে কি আসে না আসে।
এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ইম্প্যাক্ট অন স্টক মার্কেট। স্টক মার্কেটের উপরেই আমাদের এই বাজেটের ইম্প্যাক্ট কি পড়লো। প্রথমত যে ইম্প্যাক্টটা পড়লো সেটা হচ্ছে সরকারি ক্যাপেক্স। সরকারি ক্যাপেক্স এবছর একটু কম করা হয়েছে। আগে যেটা 11 লক্ষ টাকার 11 লক্ষ কোটি টাকার উপরে যে ক্যাপেক্স করা হতো সেটা এখন কমিয়ে প্রায় 10 লক্ষ কোটি টাকা করে নেওয়া হয়েছে। কারণ সরকার বলছে আমরা এবছর একটুখানি কম খরচ করব। আর এইটার জন্যই মার্কেটের একটুখানি সেন্টিমেন্টাল খারাপ হয়েছে। কারণ সরকার হচ্ছে মেন আমাদের খরচের জায়গা, বা সরকারি মেন খরচ করে, সব থেকে বড় খরচ সরকারি করে। সরকারের খরচ যদি কমিয়ে দেয় তাহলে মার্কেটে ফ্লুয়েন্স কম থাকবে এবং মার্কেটে টাকা আসা কমে যাবে। এই কমে যাবে এই চিন্তাটা ভাবনা হওয়ার জন্যই মার্কেটে কিন্তু একটুখানি ফল দেখা গেছে, বা একটুখানি মার্কেট দোলাচলের মধ্যে এসেছিল। মার্কেটের মুড খুব একটা ভালো ছিল না। তবে যখন আবার আমাদের ফাইন্যান্সিয়াল মিনিস্টার বলেছেন যে আমরা 4টে ইঞ্জিন বা 4টে ডেভেলপ ইঞ্জিনের উপরে আমরা নজর দেব, সেই 4টে ডেভেলপ ইঞ্জিন কি কি হতে পারে সেগুলো মোটামুটি আমরা দেখে নিতে পারি। অর্থাৎ 4টে ইঞ্জিন কি কি বলছে আমাদের ফাইন্যান্স মিনিস্টার বলছে এগ্রিকালচার, এমএসএমই, ইনভেস্টমেন্ট আর এক্সপোর্ট। ওকে, এই 4টে বিষয়ের উপরে এবছর নজর দেওয়া হয়েছে। তো প্রথম যদি আমরা ফার্স্ট ইঞ্জিন যদি দেখি, আমরা ইকোনমির ফার্স্ট ইঞ্জিন কি বলছে? ফার্স্ট ইঞ্জিন বলছে আমরা এগ্রিকালচারের উপরে বেশি করে নজর দেবো, কারণ এগ্রিকালচার প্রায় 42% পিপল এর মধ্যে জড়িত আছে। আর আমাদের টোটাল জিডিপির প্রায় 18% আমরা ওখান থেকে পেয়ে থাকি এবং কন্ট্রিবিউট থাকে এগ্রিকালচারে। সেই জন্য এফএম অর্থাৎ ফাইন্যান্স মিনিস্টার বলেছেন যে আমরা বুস্ট করবো এগ্রিকালচারকে অর্থাৎ আরো বেশি করে চাষিদেরকে যাতে লোন দেওয়া হয়, তাদের আরো যাতে লোন পেতে সুবিধা হয়, আরো সরল প্রসেস করবো বলে ঘোষণা করেছিল বা করেছে। তো তার জন্য দেখা যাবে যে ফার্টিলাইজার এবং মোটামুটি ওইসব সেক্টর গুলো একটুখানি ভালো ছুটতে আরম্ভ করেছিল বা ছুটেছে। ওকে, আর কি বলা যেতে পারে? আর হচ্ছে এমএসএমইর উপরে জোর দেওয়া হয়েছে সরকারের ক্ষেত্র থেকে। এমএসএমই মনে হচ্ছে একদম ক্ষুদ্র বা ছোটখাটো বা কুটির শিল্প বা ছোট শিল্পকে যাকে বলা হয় তাকেই বলা হয় এমএসএমই। এমএসএমইর ক্ষেত্রেও একটুখানি ডেভেলপ করার জন্য চেষ্টা করা হয়েছে এবং এমএসএমই সেক্টরের মধ্যে যারা জড়িত, অর্থাৎ যে সকল এমএসএমই কোম্পানিগুলো আছে সেই সব কোম্পানিগুলোকে বলা হয়েছে যাতে যারা সহজে লোন পায় এবং যাতে তারা তাদের এক্সপোর্ট আরো বাড়াতে পারে, সেই জন্য তো এইদিকে নজর দেওয়া হবে। গভর্নমেন্ট বলেছে আমরা এইদিকে আরো বেশি করে নজর দেবো এবং আরো আমরা আমাদের মানে টাকা আরো এই জায়গায় বাড়াবো। এটা একটা ভালো জিনিস। ক্ষুদ্র বা কুটির শিল্পের অনেক ডেভেলপমেন্ট হবে, অনেক উন্নতি হবে, কারণ বেশিরভাগই আমাদের দেশে ছোট বা ক্ষুদ্র শিল্প বেশি আছে। আর তার সেইটার কারণে যদি ডেভেলপ হয় অটোমেটিক্যালি ডেভেলপমেন্ট আরো আমাদের ভালো হবে। আশা করছি এখানে বুঝতে পারা গেছে। এবার 3 নম্বর আর একটা কি পড়েছে সেটা হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্টটাকে এখানে আমরা 3 ভাবে দেখতে পারি। ইনভেস্টমেন্ট ইন পিপল, অর্থাৎ মানুষের উপরে কিছু ইনভেস্ট করা হয়েছে। দ্বিতীয়ত ইনভেস্টমেন্ট ইন ইকোনমিকে আরো বুস্ট করার জন্য কিছু ইনভেস্ট করা হয়েছে। আর ইনভেস্ট ইন ইনোভেশন, অর্থাৎ কিছু ফিউচারিস্টিক কিছু ইনোভেশনের জন্য কিছু ইনভেস্টমেন্ট আনা হচ্ছে বা করা হচ্ছে বলা যেতে পারে। ইনভেস্ট ইন পিপল মানে মোটামুটি বলা যেতে পারে যে ডেমোগ্রাফিক্যাল ডাইভার্স করার চেষ্টা করা হয়েছে। অনেক যারা মানে আইআইটি বলো, হসপিটাল বলো, এইসব জায়গায় আরো সিট বাড়ানো হয়েছে বা মেডিকেলি ভালো করা হয়েছে। এবছর আমরা বাজেট একটা নতুন ওয়ার্ড শুনেছি, সেটা হচ্ছে গিগ বলে উনি বলেছেন। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি গভর্নমেন্ট হ্যাজ আইডেন্টিফাই দ্য নিউ কনসেপ্ট অফ গিগ ইকোনমি। মানে এটা কি বলতে চাইছে? এটা বলছে যে যারা ছোটখাটো কাজ করে, কোনো রকম কোনো ইনফ্লেশনের সঙ্গে জড়িত আছে, যারা মোটামুটি ধরুন কোনো অ্যাপ ডেভেলপ করছে বা সার্ভার ডেভেলপ করছে বা ওয়েবসাইট ডেভেলপ করছে, তার যে ছোটখাটো সেই ডেভেলপ করতে গিয়ে যারা তাকে সাহায্য করছে, সেই সব যারা আছে, যেসব এমপ্লয় আছে, তারা যদি গভর্নমেন্টের এর সঙ্গে আইডেন্টিফাই হয় বা নিজেদেরকে যদি সেই জায়গায় নাম লেখায়, তাহলে মোটামুটি সরকার বলছে আমরা প্রায় 1 কোটি গিগ মানে এই ধরনের যারা কাজ করে তাদেরকে আমরা সাহায্য করতে পারবো এবং তাদের হেলথ কেয়ার এবং পিএম জন আরোগ্য যোজনাতে তাদেরকে যোগ করবে যাতে তারা আরো বেশি পরিমাণে তারা বেনিফিশিয়ারি হয়। ওকে, আর কি বলছে? আর বলছে যে আমরা ছোট ছোট মানে আরো শহর সঙ্গে বড় শহরের আরো যোগাযোগ করাবো। আরো ছোট যে শহরগুলো আছে সেগুলোকে আমরা বড় করানোর চেষ্টা করব, এইগুলো বলছে। আর মোটামুটি বিহারে একটা গ্রিনফিল্ড এয়ারপোর্ট তৈরি হচ্ছে। বিহার এবছর বাজেট থেকে একটুখানি ভালোই পেয়েছে, যাক সেটা
অন্যান্য ব্যাপার। আর উদয়ন নামে একটা স্কিম আনা হচ্ছে যাতে 120টা নিউ ডেস্টিনেশন তৈরি হয় এবং আরো মানুষ বেশি বেনিফিশিয়ারি পায় বা নর্থের দিকে মানুষের সঙ্গে আরো যোগাযোগ যাতে ভালো বেশি হয় সেই দিকে নজর দেওয়া হয়েছে। আর কি করা হয়েছে, ফিউচারের কিছু চিন্তা ভাবনা করে ইনভেস্টমেন্ট করা হয়েছে। এআইটিআই বলতে পারেন বা নতুন কোনো ডেভেলপ করার জন্য বলতে পারেন, সেই সব বিষয়ের জন্য একটা ইনভেস্টমেন্ট করা হচ্ছে প্রায় 20,000 কোটি টাকা, যাতে প্রাইভেট সেক্টর রিসার্চ করতে পারে, রিসার্চের ব্যাপারে আরো যাতে এগোতে পারে সেই বিষয়ে এটা জুলাইতে বলা হয়েছিল এবং তারপর আরো সেটাকে আরো বেশি করে ডেভেলপ করার জন্য চেষ্টা করা হচ্ছে। তাহলে বোঝা গেল যে ইনভেস্টমেন্টের জায়গা সরকার কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট করতে চাইছে এবং কোন কোন জায়গায় তারা আরো ইনভেস্টমেন্ট বাড়িয়েছে। ওকে, আর আরো মার্কেটের আরেকটু মন খারাপের মেন কারণ হয়ে পড়েছিল সেটা হচ্ছে যদি আমরা দেখি ফিজিক্যাল ডেফিসিট, অর্থাৎ আমাদের ফিজিক্যাল ডেফিসিট বলা যেতে পারে প্রায় অনেক পরিমাণে বেড়ে গেছিল, তাই তো? ফিজিক্যাল ডেফিসিট মানে ট্রেড ডেফিসিট, ফিজিক্যাল ডেফিসিট নয়, সরি, ট্রেড ডেফিসিট মানে ট্রেড ডেফিসিট অ্যাকচুয়ালি জিনিসটা কি, এক্সপোর্ট আর ইম্পোর্ট, অর্থাৎ আমাদের দেশ এক্সপোর্টের জায়গায় ইম্পোর্ট বেশি করছিল, অর্থাৎ বেশি পরিমাণে মাল এখান থেকে মানে বাইরে থেকে মাল আমাদের দেশে বেশি ঢুকছিল, আমাদের মাল বাইরের দেশেতে যাচ্ছিল না বা বেশি করে করতে পারছিল না। তাই যারা এক্সপোর্ট করে, অর্থাৎ যারা মাল আমাদের দেশ থেকে অন্য দেশে সাপ্লাই করে, তাদের যাতে সুবিধা হয় এবং তাদের প্রসেসটা যাতে সুযোগ সুবিধা তারা বেশি পারে এবং সরল করা হয়, তার জন্য একটা ভালো ট্রেড নেট নামে একটা প্রসেস আনা হচ্ছে, যাতে ওইখানে মানুষ গিয়ে নিজেকে ডিজিটাল ভাবে সেখানে করতে পারে এবং সেখান থেকে বেশি পরিমাণ সুযোগ নিতে পারে এবং সেই সব ব্যবসায়ীরা যারা এক্সপোর্টের ব্যবসা করে তাদের কাজ যাতে আরো সুবিধা হয় বা ভালো তারা বাড়াতে পারে, সেই বিষয়ে একটুখানি নজর দেওয়া হয়েছে। ওকে, এবার মোটামুটি অনেক বিষয় বা অনেক বড় বিষয়, কিন্তু মেন আমি ছোট করে একটুখানি বলেছি। স্পেসিফিক যেসব সেক্টরের উপরে বেশি নজর দেওয়া আছে সেটা হচ্ছে পাওয়ার বলতে পারেন, শিপ বিল্ডিং বলতে পারেন আর ট্যুরিজম বলতে পারেন। এতে বেশি পরিমাণ টাকা কিন্তু ইনভলভ হবে বলে আমার মনে হয়। ওকে, মোটামুটি ফাইন্যান্স মিনিস্টার কথা অনুযায়ী। ওকে, তো পাওয়ারের ক্ষেত্রে যদি আমরা দেখি, পাওয়ারের ক্ষেত্রে কিন্তু নিউক্লিয়ার পাওয়ারের উপরে বেশি জোর দেওয়া হয়েছে। ফাইন্যান্স মিনিস্টার বলছেন যে আমাদের এখন নিউক্লিয়ার পাওয়ার যেখানে মাত্র 8.18 গিগাওয়াট, সেখানে 2047 মধ্যে উইথিন অর্থাৎ নেক্সট 24-25 বছরের মধ্যে সেটাকে আমরা 100 গিগাওয়াটের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব বা সেই টার্গেট রেখেছে সরকার, যে মোটামুটি মানে এখন 8-9 আছে, এখান থেকে 100 গিগাওয়াট মানে একটা বড় পালাং দেওয়ার চেষ্টা করছে বা বড় লাভ মারার চেষ্টা করা হচ্ছে সরকারের তরফ থেকে, এবং নিউক্লিয়ার পাওয়ারকে আরো বেশি ভাবে দেখানো হচ্ছে বা সেখানে বেশি কাজ করানোর চেষ্টা করা হচ্ছে। আর কি করা হয়েছে, লিথিয়াম ব্যাটারির উপরে নজর দেওয়া হয়েছে, অর্থাৎ লিথিয়াম ব্যাটারি তৈরি করার জন্য যেসব ছোটখাটো জিনিসগুলো বিদেশ থেকে আমদানি করতে হয়, সেইগুলো যাতে এখানেই তৈরি হয় এবং এখানেই ম্যানুফ্যাকচারিং করা যায় তার ব্যবস্থা করার জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ এখানে হলে কি হবে, ব্যাটারির দামটা একটু কমবে এবং তারপরে দেখবেন যে আপনি এই এই বাজেট হওয়ার সময় একটুখানি টু হুইলার অটো সেক্টর গুলো একটুখানি বেশি চাঙ্গা হয়েছিল। তার কারণ এটাই যে হয়তো ম্যানুফ্যাকচারিংটা এখানে হলে ব্যাটারির দামটা কমলে আমরা ইভিতে আরো বেশি বেনিফিট পেতে পারি। এই হয়ে গেল পাওয়ারের বিষয়। শিপ বিল্ডিং এর দিকেও নজর দেওয়া হচ্ছে, কারণ আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে যদি আমরা দেখি মানে আগে মানে ডাটা যদি দেখি তাহলে দেখবো প্রায় 75 বিলিয়ন অ্যানুয়ালি সেই শিপ বিল্ডিং মানে অর্থাৎ জাহাজ তৈরি করার জন্য বা এখানে ডেভেলপ করার জন্য প্রায় বাইরে থেকে আমদানি করতে এই এত পরিমাণ টাকা আমাদের খরচ হয়েছে। তো সরকার সেইটার জন্য যাতে এই জিনিসটা না হয়, মানে ওখান থেকে বেশি আমদানি আমাদেরকে না করতে হয়, তো আমরাই যাতে এখানে আমাদের করতে পারি বা ডেভেলপ করতে পারি, তার জন্য ব্যবস্থা করার জন্য কিছু ইনভেস্ট করানোর ব্যবস্থা করা হচ্ছে। ওকে, তাই শিপ বিল্ডিং এর দিকেও বা শিপিং সেক্টর গুলোর দিকেও আপনারা নজর রাখতে পারেন। আর কি হয়েছে, ট্যুরিজম, অর্থাৎ মানে আরো বেশি পরিমাণে মানুষ যাতে ঘুরতে ফিরতে পারে, অর্থাৎ নিজের দেশের মধ্যে যাতে ঘুরতে ফিরতে পারে, বেশি বিদেশ যাওয়াটা ঠিক মানে সেই অনুযায়ী আইন করা হচ্ছে না, আইনটা করার চেষ্টা করা হচ্ছে যাতে নিজের দেশের মধ্যে ঘুরে ফিরে মানে নিজের দেশের টাকাটা নিজের দেশের মধ্যেই খরচ হয় বেশি করে, সেই বিষয়ে ব্যবস্থা করা হচ্ছে। আরো 50টা টুরিস্ট পোস্ট আরো সেটাকে মানে বড় করার চেষ্টা করা হচ্ছে, সেখানটা ডেভেলপ করার চেষ্টা করা হচ্ছে। মেডিকেল ট্যুরিজম বা হিল ট্যুরিজমের দিকে বেশি নজর দেওয়া হচ্ছে। এই সবগুলো একটুখানি ট্যুরিজমকে আরো ভালোভাবে ইম্প্যাক্ট করার জন্য বা ভালোভাবে ডেভেলপ করার জন্য চেষ্টা করা হচ্ছে, কারণ ট্যুরিজম জিনিসটা ভালো এবং এখান থেকে অনেক এমপ্লয়মেন্ট হয় বলে তাই এদিকে দেখা হচ্ছে। ওকে,
আর আর কি সেক্টর এখানে মোটামুটি নজর পড়া যাচ্ছে বা নজর পড়েছে বলা যেতে পারে, মানে খেলা মানে টয় ফয় যারা তৈরি করে সেই সব ক্ষুদ্র এমএসএমই কোম্পানিগুলো, ফুড, লেদার এইসব কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স সেক্টরে প্রায় 100% বিদেশি বিনিয়োগ অ্যালাউ করে দেওয়া হয়েছে কিছু শর্ত রেখে। মোটামুটি ইন্স্যুরেন্স সেক্টর বলুন, ফুটার সেক্টর বলুন, লেদার সেক্টর বলুন, এগুলোর উপরে নজর দেওয়া হয়েছে বা জোর দেওয়া হয়েছে। আর যে সেক্টরের উপরে একদমই নজর দেওয়া হয়নি এবছর সেটা হচ্ছে ডিফেন্স আর রেলওয়ে। কারণ দেখুন আগের যদি কয়েকটা বাজেট আমরা দেখি, অন্যান্য এই বিষয়গুলো যে বছর মানে এবছরে যেসব বিষয়গুলোর উপরে নজর দেওয়া হয়েছে, তার আগে ডিফেন্স এবং রেলওয়ের উপরে প্রচুর পরিমাণে ইনভেস্ট হয়েছে বা ইনভেস্ট করানোর চেষ্টা করা হয়েছে। বন্দে ভারত তন্দে ভারত বলুন, ডিফেন্স বলুন, মানে ভালো মতো পয়সা ওই জায়গায় ঢালা হয়েছে। এবছর কি হয়েছে, সেই জায়গায় যে টাকা ঢালা হয়েছে সেরকমই টাকা এবছর দেওয়া হবে, কিন্তু শুধু সেটার অ্যামাউন্টটাকে বাড়ানো হয়নি, এই যা। আর কিছু নয়, অত ভয়ের কিছু নেই। তবে হ্যাঁ, মার্কেট এটাকে পছন্দ করেনি, তার জন্য কিছু সেক্টর গুলোর মধ্যে দোলাচল এসছে এবং নিচের দিকে এসেওছে। কারণ নতুন করে আরো টাকা এখানে যেহেতু ঢালা হয়নি, বলেছে মানে যেটা নিয়ে চলছিল তোমরা সেটা নিয়েই চলো, নতুন টাকা এখন আসবে না। এই চারটের বিষয়ের উপরে বেশি করে নজর দেওয়া হয়েছে। ওকে, তো আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছেন যে এবছর বাজেটে মোটামুটি কি করা হয়েছে না করা হয়েছে। এবার আমরা নজর রাখবো যে ফিজিক্যাল ডেফিসিটের উপরে। ফিজিক্যাল ডেফিসিটটা কি, অর্থাৎ ধার, যে পরিমাণ ধার আমাদের মাথার উপরে ছিল বা বিদেশি টাকার ধার যে পরিমাণ আমাদের মাথার উপরে ছিল সেটা একটু হলেও কমেছে, বা এটা একটা ভালো সংকেত বা ভালো দিক। অর্থাৎ ধার আমরা শোধ করতে পারছি এবং আমাদের ধারটা কমছে। মোটামুটি আপনারা দেখতে পাবেন যে ওল্ড রিজনে যদি দেখি আমরা 4.9% ফিগার ছিল, সেটা এখন কমে গিয়ে 4.8% হয়েছে। এবছর ধরা হয়েছে সেটা 4.5% থাকবে এবং রিজার্ভ টার্গেট রাখা হয়েছে 4.4 এর মধ্যে। এটা একটা ভালো সংকেত বা ভালো দিক যে আমরা আমাদের বিদেশি ধারগুলো আস্তে আস্তে কমাচ্ছি বা মানে নিচের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো ওভারঅল বাজেট ঠিকঠাকই আছে বলা যেতে পারে, খুব খারাপও নয় আর খুব বেশি হাইফাইও নয়। তো এখান থেকে মার্কেটের মধ্যে যে খুব একটা খারাপ ইম্প্যাক্ট পড়বে বলে আমার মনে হয় না। মার্কেটে লিকুইডিটি আসার সম্ভাবনা মোটামুটি ঠিকঠাক আছে এবং ভালোই আসতে পারে, যদি মানুষের ট্যাক্সের টাকাটা এইভাবে বাঁচাতে পারে, মানুষ যদি খরচের দিকে নজর দেয় বা খরচ করার দিকে এগিয়ে যায়, তাহলে বলা যেতে পারে যে মার্কেটের লিকুইডিটি আবার ঠিক জায়গায় ফিরে আসবে। তো এবার এখানে একটা কোশ্চেন আসতে পারে যে মার্কেটের বাজেট হবার পর কি মার্কেটে এবার ইনভেস্ট চালু করে দেওয়া উচিত, হ্যাঁ কি না? আমার মনে হয় না যে হ্যাঁ খুব একটা এখান থেকে পিছু পা হওয়া উচিত। ঠিকঠাক জায়গাতেই আছে মার্কেটে এখান থেকে আস্তে আস্তে পয়সা ডালতে শুরু করে দেওয়া উচিত। এবং নেক্সট যে বিলটা আসছে, অর্থাৎ ইনকাম ট্যাক্সের যে বিলটা আছে তার উপর একটুখানি আমরা নজর রেখে, অর্থাৎ আর 10 থেকে 15 দিনের মধ্যে এই বিষয়টা ঘটে যাবে, সেই দিকে নজর রেখে আস্তে আস্তে আমার মনে হয় যে এখানে আস্তে আস্তে আমরা ইনভেস্টের দিকে যেতে পারি এবং এমপ্লয় করতে পারি। ওকে, তবে হ্যাঁ, এবছর আমি আগেও বলেছি, আমার 2025 যদি কেউ ভিডিও দেখে থাকেন দেখতে পারেন, হ্যাঁ বড় সড়ো কোনো হয়তো আমরা মোমেন্টাম দেখতে পারবো না, হয়তো এবার একটু স্টক স্পেসিফিক মার্কেট হয়ে যেতে পারে, আর একটু ছোটখাটো কোম্পানি গুলোর থেকে একটুখানি আমরা একটু হয়তো তারা পেন আমাদেরকে দিতে পারে, একটুখানি আমরা বড় কোম্পানি বা বড় সেক্টরের দিকে একটুখানি নজরের দিকে রাখতে পারেন বা ওই দিকে নজর রাখতে পারেন। তো মোটামুটি এই গেল বাজেটের এই হলো ওভারঅল মোদ্দা কথা, যেটুকু আমরা বাজেট পড়ে আমরা বুঝতে পারলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি যেটা বলার চেষ্টা করলাম আপনাদেরকে একবার লেম্যান ল্যাঙ্গুয়েজে, যে বাজেটের মধ্যে কি হয়েছে বা না হয়েছে। যেসব সেক্টর গুলোকে নিয়ে আমি আলোচনা করলাম সেই সব সেক্টর গুলোর কোন স্টক গুলো এখানে কাজ করতে পারে সেগুলো আপনারা নিজেদের মধ্যে দেখে কাজ করতে পারেন, এবং কারোর যদি মনে হয় যে এই স্টক গুলো ভালো কাজ হতে পারে বাজেটের পর, সেগুলো আপনারা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। তো আমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অতি অবশ্যই একটা লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না। আমি নেক্সট চেষ্টা করব লাইভে আসার, খুব ইচ্ছা আছে আপনাদের সঙ্গে লাইভ ভিডিও করব। তো লাইভ ভিডিও কবে করা যায় বা না করা যায়, কোন টাইমটা করা যায়, একটুখানি এই নিয়ে যদি আপনারা কমেন্ট আমাকে জানান, তো আমি খুব মানে আপ্লুত হব বলা যেতে পারে, আনন্দিত হব যে আপনারাও চাইছেন যে আমি লাইভে আসি বা লাইভে ভিডিও করি। আর যদি বলেন যে না দরকার নেই লাইভ করার তো ঠিক আছে, তবু ইচ্ছা আছে যে একটুখানি দেখবো যে স্টক ফক নিয়ে আলোচনা করা, কারণ মার্কেট হয়তো এবছর যদি সেভাবে না করে, ভয় পাওয়ার যদি কেউ ভয় পেয়ে থাকেন বা মার্কেটে কি হবে না হবে সেই নিয়ে যদি চিন্তা ভাবনা আপনাদের একটু বেশি হয়ে থাকে, টাকা পয়সা মানে কেউ ইনভেস্ট করে রেখেছেন, এখান থেকে কি হবে না হবে সেই নিয়ে যদি ভাবনা চিন্তা হয়ে থাকে, তাহলে একটুখানি বা কোনো স্টকেতে ধরুন ফেসে আছেন বা আছেন বা সেখান থেকে কোনো স্টক নিতে পারেন কিনা বা অ্যাভারেজ করতে পারেন কিনা, সেই নিয়েও যদি আপনাদের সাথে একটুখানি সাহায্য করতে পারি,
তাহলে আমি নিজেকে অনেক ধন্য বলে মনে করব। তো দেখি, চেষ্টা তো আছে। মোটামুটি একটা উইকেন্ড বা উইকেন্ডের আগে যদি একটা লাইভ ভিডিও করা যায়, প্রতি সপ্তাহে অন্তত একটা হলেও যদি লাইভ ভিডিও করা যায়, দেখছি। ঠিক আছে? ওকে, সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আবার পরবর্তী আরেকটি আলোচনা নিয়ে।